13 আগস্ট 2024-এ মুজাফফরের বারুরাজ এলাকার বাসিন্দা জয়প্রকাশ সন্ধ্যে 7টার দিকে বাড়ি থেকে এই বলে বেরিয়েছিলেন যে তিনি তার কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যেই ফিরে আসবেন। পরিবারের লোকেরা জয়প্রকাশের অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, কিন্তু জয়প্রকাশ বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তার নাম্বারে বহুবার ফোন করেছিল, কিন্তু জয়প্রকাশ ফোন ধরেনি। এরপর প্রায় রাত 10:30টার দিকে জয়প্রকাশের বয়স্ক মা বাবা স্থানীয় পুলিশের কাছে পৌঁছায়, যেখানে গিয়ে তারা জয়প্রকাশের বিষয় জানায়। হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়ে পুলিশকে জানায় যে তাদের ছেলে জয়প্রকাশ বাড়ি থেকে এই বলে বেরিয়েছিল যে সে কোনো জরুরি কাজে যাচ্ছে এবং দ্রুতই ফিরে আসবে, কিন্তু এখনো পর্যন্ত সে বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এই কারণে তাদের মনে একটা অঘটনের আশঙ্কা জন্মেছে। রিপোর্ট লেখানোর পর জয়প্রকাশের মা বাবা বাড়ি ফিরে যায়। এর পাশাপাশি বরুরাজ থানার পুলিশও জয়প্রকাশকে খুঁজতে শুরু করে। এরপর 14ই আগস্ট সকাল প্রায় 6টা-7টা নাগাদ মুজাফফরের সদর থানার এলাকার সজানন্দন কলোনির গলি নম্বর 9-এর লোকেরা যখন নিজের বাড়ি থেকে বের হয়, তখন তাদের নজরে একটি বস্তা পড়ে। বস্তাটি দেখে মনে হচ্ছিল যে এর ভেতর ভারী কিছু রয়েছে। ধীরে ধীরে সেখানে মানুষেরা ভিড় জমায় এবং তারপর কিছু লোক বস্তাটির দিকে এগিয়ে সেটি খুলে দেখে। বস্তাটির ভিতরে একটি সুটকেস ছিল এবং যখন সেই সুটকেসটি খোলা হয়, তখন দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে ছুটে পালিয়ে যায়। এরপর সজানন্দন কলোনির লোকেরা পুলিশকে ফোন করে সবকিছু জানায়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশও সজানন্দন কলোনির গলি নম্বর 9-এ এসে পৌঁছায়। এরপর পুলিশ সুটকেসটি ভালোভাবে খুলে দেখে, কিন্তু সুটকেস খোলার সাথে সাথেই সেখানে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, কারণ সুটকেসের ভিতরে একটি মৃতদেহ ছিল, যার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল এবং তার নাড়িভুড়ি বের করা হয়েছিল। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লোকেদের জিজ্ঞাসাবাদ করে এবং মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করে। তদন্ত করতে থাকে, কিন্তু কেউ সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারছিল না। এরপর পুলিশ সন্দেহ করতে থাকে যে হয়তোবা এই ব্যক্তিকে খুন করার পর তার দেহ এখানে এনে ফেলে রাখা হয়েছে। তাই প্রথমে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এরপর সজানন্দন পুলিশের পক্ষ থেকে আশেপাশে সব পুলিশ স্টেশনে খবর পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় যে কোনো থানায় কি কোনো মিসিং রিপোর্ট দায়ের করা হয়েছে কি না। যখন জানা যায় যে বরুরাজ থানায় জয়প্রকাশ নামে একটি যুবক মিসিং রিপোর্ট দায়ের করা হয়েছে, যিনি এখনো পর্যন্ত নিখোঁজ, এই খবর পাওয়ার পর বরুরাজ থানার পুলিশের সাহায্যে জয়প্রকাশের মা বাবাকে সজানন্দন পুলিশ স্টেশনে ডাকা হয়। সেখান থেকে পুলিশেরা তাদের হাসপাতালের মর্গে নিয়ে যায়। যখন তাদেরকে মৃতদেহ দেখানো হয়, তখন জয়প্রকাশের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। আসলে সেই মৃতদেহটা ছিল জয়প্রকাশেরই। কিন্তু প্রশ্ন উঠল, জয়প্রকাশকে এত নির্মমভাবে কেউ কেন হত্যা করলো? জয়প্রকাশের কার সঙ্গে শত্রুতা ছিল? যখন এ বিষয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হয়, তখন তার মা রম্ভা দেবী এমন কিছু বলেন যা শুনে শুধু পুলিশে নয়, আশেপাশের লোকেরাও অবাক হয়ে যায়। রম্ভা দেবী জানান যে জয়প্রকাশ তাদের সবচেয়ে ছোট ছেলে ছিল। সে একজন ইঞ্জিনিয়ার ছিল এবং গোয়ায় একটি ভালো চাকরি করছিল। অন্যদিকে ললিতা নামে একটি মেয়ে, যে সজানন্দন আহিরপুরের বাস করত, সে জয়প্রকাশের মামাতো বোনের ননদের সম্পর্কের মধ্যেই পড়ে। এই সম্পর্কের কারণে জয়প্রকাশ মাঝে মধ্যে ললিতার বাড়িতে যেত, যেখানে তাদের মধ্যে প্রায় দেখা হতো। এরপর এই দেখাগুলো ধীরে ধীরে ফোন কলের রূপ নেয়। দুজনই একে অপরকে ভালোবাসতে শুরু করে। 2021 সালে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। পরে ললিতা বিপিএসসির পরীক্ষার প্রস্তুতির জন্য পাটনা চলে যায়। সে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে এবং তার পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করে। একই সঙ্গে জয়প্রকাশ গোয়ায় চাকরির জন্য চলে যায়। যদিও তারা আলাদা আলাদা শহরে থাকতো, তবুও ফোন কল এবং ভিডিও কলে তাদের যোগাযোগ বজায় ছিল। কথাবার্তা চলতেই থাকতো। এর পাশাপাশি মাঝে মাঝে জয়প্রকাশ গোয়া থেকে ললিতার সঙ্গে দেখা করতে আসতো। যখন তারা একা সময় কাটাতো, তখন জয়প্রকাশ ললিতার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও তৈরি করেছিল। এদিকে ললিতা প্রতি মাসে জয়প্রকাশের কাছ থেকে টাকা চাইতে শুরু করেছিল
যা জয়প্রকাশ দিতে রাজি হয়েছিল। জয়প্রকাশ ললিতাকে এত ভালোবাসতো যে প্রতি মাসে নিজের আয়ের থেকে 5,000 টাকা পাঠাতো। বিষয়টি ললিতার বাড়ির লোকেদের কাছে পৌঁছায় এবং তারা এই সম্পর্ক এবং বিয়েতে সম্মতি জানায়। এরপর 2023 সালের শেষের দিকে একদিন ললিতার বাড়ির লোকেরা তাদের বিয়ের ব্যাপারে আলোচনা করতে জয়প্রকাশের বাড়িতে এসেছে। তবে সেই দিন জয়প্রকাশের বাড়ির লোকজন বাড়িতে ছিল না। কয়েকদিন পর 2024 সালের আগস্ট মাসে হঠাৎ ললিতা জয়প্রকাশকে দেখা করার জন্য ডাকে। সে বলে, আমার সঙ্গে দেখা করতে চাইলে চলে আসো। যদিও জয়প্রকাশ তখন গোয়ায় নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু ললিতা বারবার ডাকার ফলে সে 13ই আগস্ট গোয়া থেকে নিজের বাড়িতে চলে আসে। সন্ধ্যা 7টার দিকে জয়প্রকাশ বলেছিল, আমি মার্কেটে যাচ্ছি, মার্কেট থেকে ফিরে সবজি নিয়ে আসবো, তারপর তুমি রান্না করবে এবং আমরা সবাই মিলে খাবো। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পরের দিন হঠাৎ 14ই আগস্ট সজানন্দন পুলিশ গলি নম্বর 9 থেকে এক সুটকেসের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার হয়। এরপর জয়প্রকাশের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছায়। প্রথমে তার বড় ভাই এবং বৌদি মর্গে পৌঁছায় এবং মৃতদেহ দেখার পর সঙ্গে সঙ্গে চিহ্নিত করে যে এটি জয়প্রকাশেরই দেহ। তবে প্রশ্নই থেকেই যায়, জয়প্রকাশকে কে হত্যা করলো? দেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। সজানন্দন গলিতে যেখানে দেহটি পাওয়া গেছিল সেখানে পুলিশ প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। একই সঙ্গে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ফুটেজও পরীক্ষা করা হয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সময় দেখা যায় যে যেই জায়গা থেকে সুটকেস উদ্ধার হয়েছিল সেখান থেকে প্রায় 100 মিটার দূরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে 3 জন ব্যক্তি সাইকেলে করে একটি ভারী বস্তা নিয়ে যাচ্ছিল। এরপর কিছুটা গিয়ে তারা ওই বস্তাটি ঘটনাস্থলে ফেলে দিয়ে চলে যায়। তবে সমস্যা ছিল যে সেই সিসিটিভি ফুটেজে তাদের মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। তবুও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল। এরপর পুলিশ জয়প্রকাশের কল ডিটেলস পরীক্ষা করে, কারণ সম্ভবত সেই ঘটনার দিন তার বৌদিকে সবজি আনার কথা বলে কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছে এবং হয়তোবা সেই বন্ধুই তাকে খুন করেছে। যখন পুলিশ জয়প্রকাশের কল রেকর্ড চেক করে তখন জানা যায় যে সে বেশ কয়েকদিন ধরে ললিতার সঙ্গে নিয়মিত কথা বলছিল। এমনকি ঘটনার দিন অর্থাৎ 13ই আগস্ট বাড়ি থেকে যাওয়ার পরেও সে ললিতাকেই ফোন করেছিল। এরপর পুলিশ জয়প্রকাশের মা রম্বা দেবীর বক্তব্য, সিসিটিভি ফুটেজ এবং জয়প্রকাশের কল ডিটেলস সেই সমস্ত প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করে। এইসব সমস্ত প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করে। পরিবারের লোকজনের সাথে কথা বলার পর পুলিশ সন্দেহ করে হয়তোবা ললিতাই নিজেই এই খুনের সাথে জড়িত, কারণ জয়প্রকাশের ফোনের সর্বশেষ কল ললিতাকেই গিয়েছিল। তাই পুলিশ ললিতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ললিতা এবং তার পরিবার সবাই আগে থেকেই পলাতক হয়ে গেছে। এরপর পুলিশ খুঁজে বের করে যে ঘটনাটার দিন অর্থাৎ 13ই আগস্ট রাত্রেবেলা ললিতার ফোনের অবস্থান কোথায় ছিল। তদন্তে জানা যায় যে সেদিন রাতে ললিতার অবস্থান সজানন্দন কলোনির একটি লজে ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে সেই লজে পৌঁছায়। সেখানে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে সেই লজে একটি ঘর রবিশঙ্কর নামে একজন ব্যক্তি ভাড়া নিয়েছিল। আর এটাও জানা যায় যে এই রবিশঙ্কর ললিতার মামাতো ভাই হয়। এই তথ্য পাওয়ার পর পুলিশ রবিশঙ্করকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। শুরুতে রবিশঙ্কর এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করে, কিন্তু কড়া জিজ্ঞাসাবাদে মুখ খোলে। সে দ্রুত ভেঙে পড়ে এবং স্বীকার করে। এরপর জয়প্রকাশের খুনের পিছনে এমন এক ভয়ঙ্কর এবং নির্মম কাহিনী উঠে আসে যা শুনে জয়প্রকাশের পরিবারের সঙ্গে সঙ্গে কলোনির মানুষেরও মন কেঁপে যায়। আপনি শুনলে আপনারও মন কেঁপে উঠবে। রবিশঙ্কর জানায় যে যখন ললিতা এবং জয়প্রকাশ একে অপরের সঙ্গে দেখা করত, ললিতা তখন বিহার পাবলিক সার্ভিস কমিশনার বিপিএসসির প্রস্তুতির জন্য পাটনা চলে যায়। এরপর একদিন জয়প্রকাশ যখন ললিতাকে ভিডিও কল করে তখন দেখে যে ললিতা ছাড়া সে ঘরে আর একজন ছেলে উপস্থিত আছে। জয়প্রকাশ ললিতাকে সেই ছেলের ব্যাপারে জিজ্ঞেস করলে ললিতা কিছুই বলার জন্য প্রস্তুত ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া শুরু হয়। এই ঝগড়ায় বিরক্তি হয়ে একদিন ললিতা জয়প্রকাশকে বলে, যদি তুমি আমার উপর বিশ্বাস রাখতে না পারো তাহলে আমাদের এই সম্পর্কে এখানেই শেষ করা উচিত।
তবে জয়প্রকাশ সম্পর্ক শেষ করতে রাজি ছিল না, কারণ সে ললিতাকে গভীরভাবে ভালোবাসত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু একসময় এমন পরিস্থিতি আসে যে ললিতা জয়প্রকাশের বাড়িতে ফোন করে তার মাকে বলে, আপনার ছেলে ঠিক নয়, আপনি তাকে বোঝান, আমি ওকে বিয়ে করব না। এরপর মা রম্ভাদেবী তার ছেলে জয়প্রকাশকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু জয়প্রকাশ বলেছিল যে সে ললিতার উপর অনেক টাকা খরচ করেছে এবং তাকে খুব ভালোবাসে। রম্ভাদেবী তাকে বলেছিল, তুমি মেয়েটিকে ছেড়ে দাও, কিন্তু জয়প্রকাশ বলল, মা, ও আমার কাছ থেকে অনেক টাকা খরচ করেছে, যদি বিয়ে না করে তাহলে অন্তত আমার টাকাটা ফেরত দিক। তবে ললিতা স্পষ্ট জানিয়ে দেয় যে সে টাকা ফেরত দেবে না এবং জয়প্রকাশের সাথে সম্পর্ক রাখতে রাজি নয়। এরপর থেকে ললিতা জয়প্রকাশের সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এই আচরণে জয়প্রকাশ খুবই ক্ষুব্ধ হয়ে যায়। তার কাছে ললিতার সঙ্গে থাকা কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ছিল। সেই আপত্তিকর ছবি ও ভিডিওগুলি ললিতার পরিবারের সদস্য এবং আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় এবং এদিকে ললিতা, যিনি এই পরিস্থিতিতে অপমানিত অনুভব করছিল, সে জয়প্রকাশকে এই পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করতে শুরু করে। সে তার পরিবারের সদস্যের সঙ্গে মিলে জয়প্রকাশকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি পরিকল্পনা করে। তদন্তের সময় ললিতার মামাতো ভাই রবিশঙ্কর পুলিশকে জানায় যে ললিতা নিয়মিতভাবে জয়প্রকাশকে ফোন করত এবং বিয়ে করার কথা বলতো, কিন্তু জয়প্রকাশ যে গোয়া থেকে বাড়ি ফিরতে রাজি ছিল না। ললিতার কথায় বিশ্বাস করে মুজাফফরে আসতে রাজি হয়। জয়প্রকাশ প্রথমে তার ভাইয়ের বাড়িতে আসেন, তারপর সেখান থেকে তিনি ললিতার সঙ্গে দেখা করতে একটি হোটেলে যান, যেখানে তারা একসঙ্গে রাতের খাবার খায়। তারপর ললিতা তাকে নিজের মামাতো ভাই রবিশঙ্করের ঘরে নিয়ে যায় এবং জানায় যে সেখানেই বিয়ের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপর তারা দুজন রবিশঙ্করের ঘরে পৌঁছায়। এদিকে ললিতা গোপনে ফোন করে তার পরিবারের সদস্যদের জানিয়ে দেয় এবং পুলিশ জানায় যে রবিশঙ্করের ঘরে পৌঁছানোর পরেই প্রথমে চাকু দিয়ে জয়প্রকাশের গলায় কেটে দেওয়া হয় এবং তার পেট থেকে নাড়িপুরি বের করে ফেলা হয়। এরপর তার শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা হয়। মূল কারণ ছিল প্রেমের সম্পর্ক, যেখানে মৃত জয়প্রকাশ কিছু প্রাইভেট ভিডিও তৈরি করেছিল এবং সেগুলি ভাইরাল করেছিল। সেই কারণেই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। জয়প্রকাশের মৃত্যুর পর তারা তার দেহটিকে একটি সুটকেসে ভরে একটি বস্তার মধ্যে রেখে তারপর একটি সাইকেলে করে প্রায় 100 মিটার দূরে ফেলে দেয়। এই ঘটনার পর পুলিশ রবিশঙ্করকে গ্রেপ্তার করেছিল। তবে ললিতা এবং তার বাবা কিশোর মাহাতো এবং তার দুই ভাই রঞ্জিত ও সঞ্জিত এবং বোনজামাই পালিয়ে যায়। কিন্তু কয়েকদিন পর তারা আস্তে আস্তে সবাই আত্মসমর্পণ করে কোর্টের সামনে। রবিশঙ্করের রুম খোঁজার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। এরপর তাদের বক্তব্য ও প্রমাণের ভিত্তিতে চার্জশিট প্রস্তুত করা হয়, তাদের আদালতে উপস্থাপনা করা হয়, যেখানে তাদের সবাইকে জেলে পাঠানো হয়। বন্ধুরা, কিছু তথ্য এবং কিছু সত্য দিয়ে আমরা প্রস্তুত করি এই প্রতিবেদন। আমাদের প্রস্তাবনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এতে আমাদের উৎসাহ বাড়বে এবং আপনার ও আমার সম্পর্ক অটুট থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।